মেয়েরা একটু পিছিয়ে আসছে। ছাত্র দলের একটা ছেলে, দেখুন তার ভাষাটা একটু শুনুন, সে কি বলছে মেয়েদেরকে, ভিডিওটা একটু দেখুন। এরা অনেকটা মানে আচ্ছন্ন হয়ে গেছে ক্ষমতার দৃষ্টিতে। মানুষ কি ভাবছে এটা দেখারও সময় তাদের হাতে নাই। তাই শিবির থাকতে হবে এবং ঠিক যতটুকু ভয়ঙ্কর মনে হয় ততটুকু দেখাইতে হবে, না বেশি না কম। মূলত বিএনপির জন্মকে গণভোটের মধ্য দিয়ে আপনারা তো নিজেদের জন্মকে অস্বীকার করছেন। হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গান পার হয়ে গেলে মাজিক আব্দুল্লাহ ভাই। এখন আর চিনো না তোমরা মাজিদেরকে। আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। বিএনপি আসলে একটা টাউট, একটা বকওয়াস দলে পরিণত হয়েছে। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না। বাংলাদেশের জনগণ বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না, আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশি আর কথা বলবো না, বেশি কথা না বলে চলুন চলে যাই আজকের মূল পর্বে। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেবার জন্য যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের একটা ঢেউ লেগেছিল শামসুন্নাহার হলে। শামসুন্নাহার হলের এই ঘটনা সারা বাংলাদেশকে হতবাক করে দিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা হলের ভিতরে জোরপূর্বক ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি, তাদের সাথে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটায়। সেটা নিয়ে সারা দেশ প্রতিবাদ এবং তোলপাড়ে ফেটে পড়ে। ঠিক সেরকমই একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গত রাত্রে। যে ঘটনাটি দেখে বাংলাদেশের সাধারণ মানুষ, অভিভাবকেরা, ছাত্রছাত্রীরা যার পণ্যায় হতাশ হয়েছে। ঘটনাটা কি ঘটেছে? এই গত 2 দিন আগে তিতুমির কলেজের ছাত্রী হোস্টেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে সেখানের ছাত্রীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ করার কারণে তিতুমির কলেজের প্রশাসন তারা 3 জন ছাত্রীকে বহিষ্কার করে, অন্যায়ভাবে বহিষ্কার করে। এই বহিষ্কারকৃত কারা? যারা ছাত্র রাজনীতি তিতুমির কলেজের ওই নারী হোস্টেলে ছাত্র রাজনীতি চায় নাই, প্রতিবাদ করেছে, এদের 3 জনকে প্রশাসন বহিষ্কার করেছে। আচ্ছা, এখন বিপত্তিটা ঘটেছে এই বহিষ্কার করার পরে যাদের সহপাঠীদের বহিষ্কার করেছে, যারা ওই আন্দোলনে ছিল, তারা স্বাভাবিকভাবেই একটু প্রতিবাদে ফেটে পড়বে, এটাই তো স্বাভাবিক। এই মেয়েরা প্রতিবাদ করেছে ওই 3 জন ছাত্রীকে বহিষ্কার করার প্রতিবাদে। একটা প্রতিবাদ সমাবেশ বা মিছিল বা বিক্ষোভ, যাই হোক, হল রুমের সামনে, ছাত্রী হলের সামনে করেছে। এর কিছুক্ষণের ভিতরে এই তিতুমির কলেজের যে ছাত্র দলের ছেলেপেলেগুলো আছে তারা হলের ভিতরে ঢুকে পড়ে এবং ছাত্রীদের দিকে আস্তে আস্তে তারা এগিয়ে আসে। ভয়ঙ্কর ব্যাপার, একটু খেয়াল করবেন। কিন্তু ছাত্রদল কেন হঠাৎ করে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের কাণ্ড কারখানাগুলো তারা ঘটানোর চেষ্টা করছে এবং অনেকটা পায়ে পাড়া দিয়ে তারা একটা কেওয়াস বাঁধানোর চেষ্টা করছে, এটি কিন্তু প্রত্যেকের কাছে পরিষ্কার। তারা তাদের দখল বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের আধিপত্য বিস্তারকে কায়েম করার জন্য তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন এখানে তারা ছাত্রীদের দিকে যেভাবে তেড়ে আসলেন এবং মব করতে করতে যে এগিয়ে আসলেন, এগিয়ে এসেই শুধু ক্ষান্ত হন নাই, মেয়েরা তখন আস্তে আস্তে ছাত্রী হোস্টেলের দিকে যখন ফিরে আসতে দেখে, কারণ এদের বলে তো ভয় আছে, প্রত্যেকেই 92 সালের ওই ক্ষত কেউ তো ভুলতে পারে নাই, প্রত্যেকের ভিতরে এই ক্ষতের দাগ এখনো দগদগ করে জ্বলছে। মেয়েরা একটু পিছিয়ে আসছে। ছাত্র দলের একটা ছেলে, দেখুন তার ভাষাটা একটু শুনুন, সে কি বলছে মেয়েদেরকে, ভিডিওটা একটু দেখুন। কোন মায়ের সন্তান এই ধরনের গালিগালাজ বা কোনো ছাত্রী হোস্টেলের সামনে গিয়ে করার দুঃসাহস দেখাবে, এটা কল্পনা করা যায়? এটা কাদের দ্বারা সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে শুধু এর ভিতরে নৈতিকতা, মনুষ্যত্ব এগুলো না থাকার কারণে। মনুষ্যত্ব, বিবেকবোধ সম্পূর্ণ কোনো মানুষ, কোনো ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নারীর সাথে এই ধরনের আচরণ করতে পারে? আমরা ইদানিং সম্প্রতি দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী, তিনি এতটাই নারী অধিকারের প্রতি সচেষ্ট যে পোলাওকে কেন মরক পোলাও বলা হয়, কেন সেটাকে মুরগি পোলাও বলা হচ্ছে না, এখানেও তিনি জেন্ডার ডিসক্রিমিনেশন খুঁজে পাচ্ছেন। এগুলো আসলে মাথায় সমস্যা হয়ে গেলে তখন তার অন্য কোনো কিছু বলার থাকে না। তো এই নারী, তিনি এখন এগুলো শুনবেন না, দেখবেন না। তার এখন অন্যতম একজন সহযোগী আছে, জি টিভিতে বসে যিনি মুখ ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে, যিনি সমস্ত কিছু বাদ দিয়ে, সবকিছু না দেখে কাঠের চশমা পরে তিনি শুধু অন্যদের দোষ খুঁজে পান, আর ছাত্রদল বিএনপি এদের দোষ, মোটে কোনো দোষ খুঁজে পান না। এবং সারা দেশে কে কোথায়, বিএনপি এবং ছাত্রদলের বাইরে কে কোথায় একটু জোরে কাশি দিল,
একটু জোরে দূষিত বায়ু ছাড়লো, এটা নিয়ে তিনি টকশোতে বসে যান। কিন্তু ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এদের যে সীমাহীন চাঁদাবাজি, সীমাহীন ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, দখল, এগুলো সম্পর্কে তিনি এগুলো চোখে দেখেন না। এবং নারীদের যে শ্লীলতাহানি করা হয়, নারীদের যে এইভাবে গালিগালাজ করা হয়, এটিও ওই দুই নারীবাদী তিনি চোখে দেখেন না, শুনতে পান না। এরা যখন বলে যে তারা নারীর অধিকার নিয়ে কথা বলছে, তখন এদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। যাই হোক, এই যে ছেলেটা নারীদেরকে এইভাবে গালিগালাজ করলো, এদের সাহসের উৎস কোথায়? সাহসের উৎস তো দরকার। এই সাহসের উৎস এমন একটা জায়গায় ও জানে যে ওর কিচ্ছু হবে না। এই তিতুমির কলেজের এই নারীদের শুধু গালিগালাজ কেন? গালিগালাজ তো মামুলি ব্যাপার ওদের জন্য। যদি এইখানে সবাই মিলে এসে উপর জুপরি এদেরকে রেপ করে, তবুও এদের কোনো বিচার হবে না, কারণ এদের ক্ষমতার একটা উৎস আছে। কোথায় উৎস? এই দেখুন তার উৎসটা কোথায়। দেখুন তো ছবিটা কার সাথে। সন্ত্রাসী মনোভাবাপন্ন ছাত্রদেরকে এই জাতীয় লোকগুলো শেল্টার দেয়, তাদেরকে পেট্রোনাইজ করে, এবং তাকে আবার পেট্রোনাইজ করে আরেকটু উপর থেকে। তখন সে তো নারী কেন, পৃথিবীর কোনো কিছুকেই তো সে তোয়াক্কা করবে না, এরই স্বাভাবিক ব্যাপার। শুধু তাই নয়, তাদের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং তাদের যে বিচারহীনতার সংস্কৃতি, তারা যা কিছু করে পার পেয়ে যেতে পারে, এর আরো একটা উদাহরণ আমি দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে সেখানে কি হয়েছে আপনারা জানেন যে শাহবাগ থানার ভিতরে সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে না, 14-15 জন সাংবাদিককে। এর প্রতিবাদে সাংবাদিকরা ছাত্র দলের সমস্ত নিউজ কভার করা তারা বয়কট করেছে। এইখানে মহসিন হল ছাত্র সংসদের এক সদস্যকে ছাত্র দলের রাকিব নামে একটা ছেলে মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। তো যখন তারা তার নাম সহ প্রশাসনের কাছে দিয়েছে, প্রশাসন তাদের বিচার করে নাই, তারপরে থানায় তাদের নামে মামলা করতে গেছে, থানা প্রশাসন তাদের মামলা নেয় নাই, তখন এই ছাত্ররা হল সংসদ বাধ্য হয়ে তারা কি করেছে, ওই ছেলেটার সন্ত্রাসী রাকিব এরকম একটা ব্যানার তারা মহসিন হলে লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে এবার ছাত্র দলের যেখানে যারা ছিল বহিরাগত সহ এইখানে এসে তারা হল সংসদের সবাইকে ডেকে অনেকটা মারমুখী আচরণ, এবং সাথে যেহেতু সবাই ছাত্র শিবির সেখানে চলে এসেছে তাদেরকে রক্ষা করার জন্য, মুখোমুখি অবস্থান আমরা দেখেছি। সেখানে ছাত্র শিবির অত্যন্ত সংযমের পরিচয় দিচ্ছে, অপরদিকে তারা ওই ব্যানার টেনে ছেড়ার জন্য, তাকে তো সন্ত্রাসী বলা যাবে না, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, তাদের এটি তো গায়ে লাগে। তারা ওই ব্যানার টেনে ছিঁড়তে না দিলে তাদেরকে মেরে রাত্রেই হল থেকে বের করে দেবে, এরকম একটা ব্যাপার সেটা। এই যে তাদের শেল্টার দেওয়ার একটা মানসিকতা, অপরাধীকে আড়াল করার একটা মানসিকতা, এটা খোদ মিডিয়া এবং আমাদের যারা সুশীল সমাজ এখন কাজ করছে, এই দায় তারা মোটেই এড়াতে পারে না। এই যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি ছাত্র দলের অব্যাহতভাবে সন্ত্রাস চালানো, আধিপত্য কায়েম করার জন্য সারা দেশে যে জোরপূর্বক এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে, মারামারির ঘটনা ঘটছে, এইগুলোকে জাস্টিফাই করছে কারা? এগুলোকে আড়াল করার চেষ্টা করছে কারা? তাদেরকে শেল্টার দিতে চেষ্টা করছে কারা? আমাদের বর্তমান এক শ্রেণীর নতুন করে গজিয়ে ওঠা বুদ্ধিজীবী এবং মিডিয়া শ্রেণী। বিগত সময় আমরা দেখেছি ছাত্রলীগ কেন হয়ে উঠেছিল? ছাত্রলীগ যে অপকর্মগুলো করতো, সেই অপকর্মগুলোকে আস্তে করে ঢেকে দিত মিডিয়া এবং এক শ্রেণীর আওয়ামী বুদ্ধিজীবী। ঠিক ছাত্র দলের ক্ষেত্রেও একই দায়িত্বে অবতীর্ণ হয়েছে, একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বর্তমানের কিছু নতুন গজিয়ে ওঠা বুদ্ধিজীবী এবং এই জিটিভির টকশকারদের মতো, কাজী জেসিনদের মতো সাংবাদিকেরা। গতকাল একটা নিউজ দেখলাম, ডক্টর জাহেদ বলেছেন 5 আগস্টের পরে গ্রেপ্তারকৃত যে কয়েকজন সাংবাদিক, এরা শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এর থেকেও ভয়ঙ্কর অপরাধ করেছেন এই সাংবাদিকেরা, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ফারজানা রূপা, তারপরে যে শাকিল 71 টিভির, এরকম যাকে যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী, সোমা ইসলাম, ওই শাকিল আহমেদ, এদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বর্তমানের কিছু সাংবাদিক। এদের অন্যতম হচ্ছে আমাদের কাজী জেসিন। একই অপরাধ করছে, একইভাবে তারা অপরাধকে আড়াল করার চেষ্টা করছে, একইভাবে তারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত অপকর্মের জাস্টিফিকেশন তারা করতে চাচ্ছে। এটি ভয়ঙ্কর, এটি আখেরে ভালো ফল বয়ে আনবে বলে কেউ মনে করছে না। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না, এটা সম্ভব নয়। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসি। দর্শক, বিএনপি কার্যত এখানে নিরুপায়, কিছু করার নেই। পারবে না ওয়াকারুজ্জামানকে সরাতে, পারবে না ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপি যা করাতে চায় সেটা করতে। বিএনপি একটা কঠিন ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা হচ্ছে অনেকটা নিরুপায় ক্ষেত্রে। বিএনপি ক্ষমতা এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কোনো উন্নতি নাই, দেশে অপরাধ বেড়েছে, খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, কোনো কিছু লাগাম বিএনপি টানতে পারেনি, ভয়াবহভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপিকে যদি দেশ চালাতে হয় তাহলে তাদেরকে অবশ্যই
চাঁদাবাজি কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে, অপরাধ দমন করতে হবে, সন্ত্রাস, এই যে বিভিন্ন জায়গায় গোলাগুলি। আপনি চিন্তা করেন, হাসিনার আমলে ফেসিবাদ ছিল, কিন্তু মানুষের ঘরের মধ্যে ঢুকে 4 জনকে হত্যা করা, 6 জনকে হত্যা করা, জবাই করা, ঘরের মধ্যে ঢুকে হর হামেশা প্রত্যেকদিন পত্রিকার পাতা খুলেন, অমুক জায়গায় 4 জনকে হত্যা, অমুক জায়গায় 6 জনকে হত্যা, অমুক জায়গায় গুলি করে অমুক বাহিনীর প্রধান হত্যা। তো এই পরিভাষাগুলোই তো বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল। এটা ছিল বিএনপি আমলে, যে পিচ্চি হান্নান, কান কাটা জাহাঙ্গীর, কালো জাহাঙ্গীর, ধলা কদু, লাল অমুক, এরকম এই সন্ত্রাসীদের বিভিন্ন যে প্রতীকী নাম, বিভিন্ন গ্রুপ, এটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপির আমলে, আবার বিএনপি সরকারই এটা ধ্বংস করেছিল র্যাবের মাধ্যমে। এগুলো সব ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছিল। হাসিনার আমলে হাসিনা এগুলো সাইজ করতো নানানভাবে। হাসিনা ছাত্রলীগ ভয়াবহ জুলুম করেছে, চাঁদাবাজি করেছে এবং ফেসিবাদ কায়েম করেছে, ভিন্ন মত দমন করেছে, হত্যা করেছে, সব ঠিক আছে, ক্যাম্পাসগুলো দখল করেছে, কিন্তু ওরকম ভয়াবহ সন্ত্রাসকে হাসিনা প্রশ্রয় দেননি। আওয়ামী লীগের কেউ ওরকম সন্ত্রাস করলে হাসিনা খেয়ে দিতেন, এবং ছাত্রলীগের কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করতো হাসিনা কিন্তু খেয়ে দিত। যার ফলে মানুষের জনজীবনে কিছুটা হলেও নিরাপত্তা ছিল। রাজনৈতিক নেতাকর্মীদের ভিন্ন মতের উপর ভয়াবহ নির্যাতন হতো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে যা বোঝায়, যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে না, চোরি ডাকাতি শীত কাটা, মানে এগুলো অ্যাভেলেবেল, এবং ঘরের ভিতরে ঢুকে জায়গা থেকে মেরে ফেলবে, মা মেয়েকে জবাই করে ফেলবে, মা মেয়েকে ধর্ষণ করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এই যে নানান যে কাহিনী, যে ঘটনা, এগুলো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং বিএনপির লোকজনই এর সাথে জড়িত। আবার সেই কালা জাহাঙ্গীর, ধলা কদু, লাল বাল, অমুক তমুক নানান কিছু আলোচনায় আসে, যেটা প্রায় 2 দশক রাজনীতিতে বা বাংলাদেশে এটা ছিল না। এই পরিস্থিতিতে বিএনপিকে টিকে থাকতে হলে, এমনিতেই আবার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেছে, মুসলমানদের উপর নির্যাতন করবে, হুশিন করবে, বাংলাদেশের শরণার্থীদের ঢেউ নামতে পারে, ঢল নামতে পারে, চিন্তা আছে। তার মধ্যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি না হয়। আপনি চিন্তা করেন, ডাক্তার কামরুল ইসলাম, সেই 2000-এর বেশি কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী ডাক্তার, তিনি বেশিরভাগ কিডনি প্রতিস্থাপন করেছেন তো হাসিনার আমলে, এবং ইউনূসের আমলেও কিছু করেছেন। হাসিনার আমলে, ইউনূসের আমলে, কোনো আমলে তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। তার মুখের দিকে তাকালে, তার দাঁড়ের দিকে তাকালে তো যত বড় চাঁদাবাজি হোক, চাঁদাবাজ হোক, তার মন বলে যাওয়ার কথা যে স্যারের কাছে আমি কিভাবে চাঁদা চাই, কিডনি প্রতিস্থাপন করেন, মানবিক ডাক্তার, আমি চাঁদাবাজি করব, আমি বিএনপি সাবেক মহাসচিবের কাছ থেকেও আমি চাঁদা খাবো, তার পরিবারের কাছ থেকেও চাঁদা খাবো, কিন্তু ডাক্তার কামরুল ইসলামের কাছ থেকে তো চাঁদা খাওয়া যায় না, হওয়ার কথা এটা, কিন্তু না, এই বিএনপি সেই ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা খেয়েছে। চিন্তা করছেন চাঁদাবাজি কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এখন বিএনপি যদি বাঁচতে চায়, যদি দেশ চালাতে চায়, যদি স্থিতিশীলতা আনতে চায়, মানুষকে যদি শান্তি দিতে চায়, ফেসিবাদ কায়েম করেও টিকে থাকা যায়, যেটা হাসিনা করেছিল, মানুষকে শান্তি দিয়ে, মানুষের খাওয়া পড়া, মানুষের জীবনের নিরাপত্তা মোটামুটি থাকতে হবে। তাহলে ফেসিবাদের মধ্যেও মানুষ, যেমন মানুষ তত্ত্বাবধায়ক সরকার হাসিনা আমলে চাইতো, কিন্তু কেউ মাঠে নামতো না, কারণ তারা মোটামুটি নিরাপদে ছিল। হাসিনার আমলে আপনি রাত 12টায় যদি ঢাকা শহরে কয়েক লক্ষ টাকা পকেটে নিয়ে আপনি মোহাম্মদপুর এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে যান, আপনার ওরকম টেনশন হতো না, কারণ পুলিশের শক্তিশালী অবস্থান ছিল, আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, বিষয়টা এরকম ছিল না, ভালোই ছিল সবকিছু, মবের ভয় ছিল না। এখন মবের ভয় আছে, এবং চুরি ছিনতাই এগুলো অ্যাভেলেবেল রূপ ধারণ করেছে। তো এই পরিস্থিতিতে বিএনপি চিন্তা করছে আমাদেরকে অপারেশন চালাতে হবে, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমন করতে হবে। অলরেডি সালাউদ্দিন আহমেদ নির্দেশনা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সালাউদ্দিন আহমেদ নড়ে চড়ে বসেছেন, এবং আমরা যেটা শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঁদাবাজদের তালিকা করেছে, সন্ত্রাসের তালিকা করেছে, কিন্তু মজার বিষয়, এই তালিকায় যাদের নাম এসেছে তাদেরকে দমন করার কোনো সক্ষমতা পুলিশের নেই, এবং তালিকা করে আসলে অপরাধ দমন করা যায় না। এই তালিকার কাউকেই ধরতে পারবে না, 2-1জনকে ধরবে, ধরতে গেলেই তো বিকাশ দেবে। যেমন কুমিল্লায় এক উপজেলা বিএনপি সভাপতিকে চাঁদাবাজির অভিযোগে ধরেছে, তার কর্মীরা যা করেছে তাতে অন্য থানার পুলিশ এটা সাহস পাবে না। এবং এই তালিকা ধরে এইভাবে পুলিশ দিয়ে দমন করা সম্ভব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, চাঁদাবাজি দমন, সন্ত্রাস দমন, ধর্ষক দমন, এটা সম্ভব না, সিন্ডিকেট দমন সম্ভব না। যদি এটা দমন করতে হয় তাহলে যৌথ বাহিনীর অপারেশন লাগবে, অপারেশন ক্লিন হার্ট লাগবে। আর অপারেশন ক্লিন হার্ট 2 যদি চালাতে হয় তাহলে শত শত ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে সত্য কথা, শুনতে যতই খারাপ লাগবে। এখন এই সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই বলেই তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবের মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন খালেদা জিয়া। এখনো যেহেতু বিএনপির লোকজন এর সাথে জড়িত, এবং পুলিশ অনেকটা, পুলিশ তো একদম ধ্বংস হয়ে গিয়েছে, পুলিশের মেরুদণ্ড এখন সোজা হয়নি, পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, যার ফলে পুলিশ এগুলো করতে সক্ষমতা রাখে না। এটা সেনাবাহিনীর মাধ্যমে সম্ভব। সেনাবাহিনী যদি যৌথ বাহিনী অপারেশন কন্ডাক্ট করে, ওয়াকার যদি রাজি হয়, ঠিক আছে, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট 2 চলবে, এবং এইসব সন্ত্রাসীদের আমরা দমন করবো। দমন করতে যে অনেককে ক্রস ফায়ার দিতে হবে, নেতৃত্বে থাকবে সেনাবাহিনী, কিন্তু ওই সেনাবাহিনী থেকে যারা র্যাবে গিয়েছে তারা ক্রস ফায়ার দিবে, বা অন্য বাহিনী ক্রস ফায়ার দিবে।
এভাবে বা এইসব ক্রসফায়ার সারা বাংলাদেশে সন্ত্রাস দমন যে সম্ভব নয়, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমরা ক্রসফায়ারের পক্ষে কিছুতেই নয়। একজন সন্ত্রাসীকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, আমরা তার প্রতিবাদ করবো, কিন্তু বাংলাদেশে যে কোনো বিকল্প নাই এটা আমরা জানি। এখন এর বিকল্প হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করেন, বিচার বিভাগকে স্বাধীন করেন, বিচার নিশ্চিত করতে পারলে তখন আপনাকে বিচার বহির্ভূত হত্যা করা লাগবে না। কিন্তু আপনার পুলিশ ঘুষ খাবে, সব জায়গায় হবে দুর্নীতি, সন্ত্রাসীকে ধরবে, আপনার দলের লোকজন সারিয়ে নেবে, এই কালচার বজায় রাখলে তো আপনাকে ক্রসফায়ারের দিকে যেতে হবে। এখন সমস্যা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে বসিয়েছে হাসিনা, ইউনূসের আমলও ছিলেন, এখনো আছেন, ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখেন, সামনে কি না কি হয়। তো ওয়াকার বিএনপির জন্য এই ক্রসফায়ার দেয়ার বা অপারেশন ক্লিন হার্ট চালানোর ঝুঁকি নিবেন না, তিনি অপারেশন চালাতে রাজি হবেন। এমনকি ওয়াকারুজ্জামানের যে বাহিনী, সেনাবাহিনী, তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, এতেও ঠিক মতো নাকি রাজি না, তারপর করতে হচ্ছে। দেশের সাথে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী, প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা এই কথা বলেছেন। তার মানে মাঠে থাকবে সেনাবাহিনী, মাঠে নামকাওয়াস্তে থাকতে চায়, কিন্তু সিরিয়াসলি অপারেশন ক্লিন হার্ট চালাবে, বিএনপির লোকজনকে ধরে একদম সাইজ করবে, এটা ওয়াকারুজ্জামান করতে চাইবেন না। যার ফলে, এবং বিএনপি ওয়াকারুজ্জামানের মাধ্যমে করাতে চাইলেও তিনি করতে চাইবেন না। যার ফলে ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপির পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, এটি হচ্ছে আসল কথা।